প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আজকে আমরা সুদূর চট্টগ্রাম থেকে আমাদের দুজন গুণী মানুষকে, দুজন তরুণকে আমন্ত্রণ জানিয়েছি। তারা এমন কিছু করেছেন, এমন কিছু স্বপ্ন দেখানোর যাত্রা শুরু করেছেন, যার জন্য আমরা তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তারা হচ্ছেন আমাদের স্বপ্নযাত্রা ফাউন্ডেশন সংগঠন একটি। আমরা বিস্তারিত আলাপ করব। এই সংগঠনের চেয়ারম্যান ধীমান বড়ুয়া এবং শিমুল মজুমদার, এটা সাধারণ সম্পাদক। তারা দুজন ছাত্র শিক্ষক। তারা কিভাবে তাদের স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের কাজ করছেন, নিজেরা স্বপ্ন দেখছেন, অন্যকে স্বপ্ন দেখাচ্ছেন, এবং আমাদের সমাজের বিভিন্ন জায়গায় তারা কিভাবে কন্ট্রিবিউট করছেন, যা এই কন্ট্রিবিউশনটা অন্য আর পাঁচজনকে উদ্বুদ্ধ করতে পারে, আমাদের সবাইকে আলোকিত করতে পারে। আমরা কথা না বলে তাদের সাথে আলোচনা শুরু করি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনাদের স্বপ্নযাত্রা ফাউন্ডেশন, আপনি তো চেয়ারম্যান হিসাবে এখানে কাজ করছেন, তো এই স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের যাত্রাটা কেন এবং কিভাবে শুরু হলো এটা? আসলে যাত্রার কথা বলতে গেলে হয়তো একটু পেছনের দিকে তাকাতে হবে। আমি একটু ব্যক্তি জীবন থেকে শুরু করছি। ব্যক্তি জীবনে আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, দক্ষিণ চট্টগ্রামের একমাত্র বিশ্ববিদ্যালয় বিটিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের। আমি ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের কিছুদিন পরে আমার কিছু কাজ পরিচালনার সুযোগ হয়। প্রথমে আমরা একটা শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নিই এবং শীতবস্ত্র বিতরণ করি নীলফামারীতে। ওখানে বর্তমান সংস্কৃতি মন্ত্রী এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর সাহেব সাথে ছিলেন। ওখানে প্রোগ্রামটা করার পরে আমরা একটা 5 দিন ব্যাপী, তাও বিশ্ববিদ্যালয়ে একটা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করি। আসলে আমি ব্যক্তি জীবনে আমার শ্রদ্ধেয় শিক্ষক সহকর্মীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট, সর্বোপরি আমার শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের ধন্যবাদ দিচ্ছি। আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ। সবার সহযোগিতায় সেই কর্মকাণ্ডগুলো আমি পরিচালনা করেছিলাম। তো আসলে আমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষার্থী আছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার বেশ কিছু বন্ধুরা আছে, শুভানুধ্যায়ীরা আছে। তারা আমাকে অনুরোধ করলো যে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার, যেখান থেকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ একসাথে এসে মানবতার মূল্যবোধটাকে হৃদয়ে ধারণ করে মানুষের জন্য কাজ করবে। মানে আরো অর্গানাইজড হতে। রাইট। ঠিক ওই সেন্স থেকে মূলত 2012 সালের প্রায় 2 বছর আগে আগস্টে এই স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের যাত্রাটা শুরু হয়। চমৎকার। এবং আপনারা ছোট ছোট উদ্যোগে, হয়তো ব্যক্তি উদ্যোগে কাজ করছিলেন, পরে এটাকে আরও সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, আরও বড় পরিসরে কাজ করার জন্য আপনার ফাউন্ডেশনের যাত্রা শুরু করলেন। তো এই ফাউন্ডেশনের নাম স্বপ্নযাত্রা ফাউন্ডেশন কেন? মানে কি ধরনের স্বপ্ন দেখানো হয় বা স্বপ্ন দেখেন, বা কেন এই নামের পেছনে এটা? আসলে আমার কাছে মনে হয় জীবনে এগিয়ে চলার সবচেয়ে বড় মোটিভ হচ্ছে স্বপ্ন, এবং আমরা স্বপ্নটা দেখি মানবতার, মানুষের জন্য কাজ করার, এবং ঠিক সেই স্বপ্নটাকে জয় করার জন্য আসলে আমরা এই অগ্রযাত্রাটা, আসলে সেই স্বপ্নটা হচ্ছে মূলত আকাশ ছোঁয়ার, এবং আকাশ হচ্ছে সেই মানবতার নির্মল একটা তৃপ্তি, আনন্দটা, ঠিক ওটাকে স্পর্শ করার জন্য আমাদের যাত্রা। সেখান থেকে অনেক বড় আপনাদের স্বপ্ন। হ্যাঁ, এবং সেই জন্য সেই স্বপ্নযাত্রা। তো শিমুল মজুমদার আপন, আপনি হচ্ছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক এবং একই সাথে স্যারের ছাত্র, যোগ্য ছাত্র নিশ্চয়। একসাথে শিক্ষক ছাত্র দুজন একসাথে আসছেন, একসাথে কাজ করছেন, এবং কতজনের ভাগ্যে এরকম ঘটনা ঘটে যে স্যারের সাথে একসাথে কাজ করা। তো আপনারা কারা আছেন এখানে উনি ছাড়া? আর আমরা প্রায় 120 জনের মতো আছি। এখানে আমরা 3টা লেয়ার করছি। প্রেসিডিয়াম সদস্য যারা মেম্বার আছে, প্রেসিডিয়াম মেম্বার, তারপর এক্সিকিউটিভ, তারপর আমরা যারা জেনারেল মেম্বার। তো এরা কি সবাই ছাত্র নাকি এর বাইরে কেউ আছে? হ্যাঁ, সবাই ছাত্র। সবাই কি আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে উনি পড়াচ্ছেন টিচার, এখানকার ছাত্র নাকি এর বাইরে? না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, কলেজের। এটা কি আপনারা তো চট্টগ্রাম থেকে এসেছেন, চট্টগ্রামের বাইরে কি কেউ আছে যারা এখানে আপনাদের হয়ে কাজ করছে? চট্টগ্রামের বাইরে হ্যাঁ কাজ করছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরেন আমরা আউট ডিস্ট্রিক্টে যখন আমরা ওই ওয়ান ক্লাব ডিস্ট্রিবিউশনে যাই, তখন ওইখানে আমাদের কিছু কর্মী কাজ করে। আচ্ছা, তখন আপনারা ওইভাবে যোগাযোগ করে সে কাজগুলো করেন। তো এই কাজটা এত বড় একটা কাজ, এই কাজের সাথে তো আপনারা এখন কিছু কাজ করছেন, ভবিষ্যতে কিছু করবেন। তো এই যে সাপোর্টগুলো দিচ্ছে কারা আসলে যদি বলেন?
সাপোর্টগুলো মূলত বলতে গেলে আমাদের ফাউন্ডেশনে কোনো পৃষ্ঠপোষক বা উপদেষ্টা এখনও রাখিনি। মূলত ছাত্রদের সহযোগিতায় কাজগুলো, ছাত্র বলতে যারা মেম্বাররা আছে, আমি ওর সাথে একটু বিষয় যোগ করছি। এখানে শুধু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে, পাশাপাশি কিছু বিভিন্ন শ্রেণী পেশার কিছু মানুষও আছেন যারা নিজের থেকে, অর্থাৎ আমাদের এখানে কাজ করতে গেলে মূল শর্তটা হচ্ছে মানুষের জন্য কাজ করার অনুভূতি থাকলেই পারা যায়। তার সামাজিক শিক্ষাগত যে যোগ্যতা থাকুক না কেন। ফলে আর্থিক সহযোগিতার বিষয়টা হয় কি, যে আমরা মূলত নিজেদের টাকা দিয়ে কাজগুলো করি, কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠা নেই। আর অর্থ সংগ্রহের স্পন্সর নেই, না কোনো স্পন্সর নেই। তবে সেই অর্থ সংগ্রহের ক্ষেত্রে যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, আমরা মূলত বিভিন্ন বড় বড় প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আমরা দান সংগ্রহ করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে দান সংগ্রহ করি। আর যেহেতু আমাদের প্রায় মাসেই প্রোগ্রাম থেকে যায়, এটা কখনো সম্ভব হয় না যে প্রতি মাসে দান সংগ্রহ করা। তো আমরা সেই দান সংগ্রহের পাশাপাশি প্রতি মাসে কিছু আমরা দান প্রদান করি। তাছাড়া মাটির ব্যাংকের একটা প্রকল্প আছে, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়টা আমরা দান সঞ্চয় করি, বছর শেষে আমরা সেগুলো সংগ্রহ করি। মূলত নিজেদের অর্থ এবং নিজেদের আশেপাশে মানুষগুলোর ক্ষুদ্র সহযোগিতা দিয়ে আসলে আমাদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়া। তো আপনারা তো চাইলে অনেক বড় প্রতিষ্ঠানের কাছে বা বড় যারা অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের কাছে যেতে পারেন, তাহলে হয়তো এই কাজটা আরো বড় সুন্দরভাবে হতে পারে। আসলে একটা বিষয় হচ্ছে, আমি বিশ্বাস করি যে মাদার তেরেসার সময়সীরা দেখা যেত দারিদ্রতা আসলে সব কাজের পরম বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত, বাধা না। আমি বিশ্বাস করি না দুঃখ দারিদ্রতা এটা শক্তি। প্রথম স্টেজ থেকে যদি অনেক বেশি আর্থিক সহযোগিতাগুলো আসে, তাহলে কাজের যে একটা গতি, অপ্রাপ্তির মধ্য থেকে প্রাপ্তির যে একটা তৃষ্ণা, সেটা হয়তো অতটুকু পাওয়া যাবে না। আমি আমার স্টুডেন্টদের বলি, তোমরা আরও সংগ্রাম করো, আরও কষ্ট করো, এভাবে এগিয়ে যাও। আর একটা বিষয় কাজ করে এখানে যে আসলে আমার কাছে মনে হয় আমাদের সেই যোগ্যতাটা আছে প্রুফ করা। অন্যের কাছে এত তাড়াতাড়ি কেন দ্বারস্থ হব? আমার নিজের শক্তিটা প্রমাণ করার চেষ্টা করি। তাই একসময় হয়তো অনেক প্রতিষ্ঠান আমাদের দীপ্তি, আমাদের ক্ষমতা দেখে তারাই নিজেরা এগিয়ে আসবেন এবং আপনাদের সহযোগিতা করবেন, সেটা বিশ্বাস করি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো অনেক কাজ করছেন বা কাজ করার চেষ্টা করছেন, সর্বশেষ কোন কাজটা ছিল আপনাদের? আমাদের এই রিসেন্টলি ট্রি প্ল্যান্টেশন একটা প্রোগ্রাম করি। কিভাবে হলো এটা একটু আমার দর্শকদের সাথে শেয়ার করেন। আমরা তো প্রতি বছরেই করে থাকি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। তো লাস্টবার আমরা আমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, আমরা যারা মেম্বাররা আছি। তো আমরা যে মান্থলি টাকাটা নিই, যে যারা ম্যাক্সিমাম কিন্তু দরিদ্র পরিবারের বা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এরকম। তো আমরা নিজেদের যতটুকু সম্ভব ততটুকু দিয়ে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। এটা কোথায় এই গাছগুলো লাগানো হয়? এগুলো বেসিক্যালি আমরা প্রথমে স্কুলে, রাস্তার ধারে না, স্কুলে লাগাই, দেন শিক্ষার্থীদের একটা করে দিয়ে দিই। আচ্ছা, শিক্ষার্থীরা তখন এটা ওদের মতো করে লাগায়। তো এইটা কি শুধু চট্টগ্রামে আমরা দেখবো নাকি এর বাইরে কখন দেখতে পারবো যে আপনারা আপনাদের কর্মকাণ্ডকে আরো বিস্তৃত করেছেন, সারা দেশে এটা ছড়িয়ে গেছে? বিষয়টা আমি বলছি, আসলে আমাদের কর্মকাণ্ডগুলো কিন্তু শুরু থেকেই চট্টগ্রাম ভিত্তিক ছিল না। যেমন আমরা নীলফামারীতে গিয়েছিলাম, ভোলাতে গিয়েছি, তারপর এই বছর ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি। আশা করছি এই বছর শেষের দিকে আমরা জয়পুরহাটের দিকে একটা প্রোগ্রাম করব। ফলে আমরা আসলে একটা কনসেপ্টে বিশ্বাস করি যে মানবতাটাকে একটা ধর্ম, একটা সাম্প্রদায়িকতা, একটা এলাকার ফ্রেমে বাঁধাটা, আসলে বাধার মধ্যে মানবতা থাকে না। মানবতা একটা ওপেন সেন্সের একটা ব্যাপার। সেখানে আঞ্চলিকতা, চট্টগ্রাম, রিজিওনাল বিষয় তা গুরুত্বপূর্ণ নয়। যেখানে মানবতা বিপন্ন হবে সেখানে আসলে আমাদের কাজ করা উচিত। আচ্ছা, তো আপনারা যখন ঠিক করেন যে আমি আজকে ভোলায় যাব বা আজকে রাঙামাটিতে বা আজকে নীলফামারীতে যাব, তখন কোন বিষয়গুলো দেখলে মনে হয় যে এই জায়গাটা যাওয়া যায়? আসলে আমরা চেষ্টা করি খুব বেশি গভীরে গিয়ে তথ্যটা সংগ্রহ করার। বাংলাদেশ সরকার এরকম একটা ওয়েবসাইট আছে, আমরা যে এলাকাতেই যাই, সাপোজ আমরা গত কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে গেলাম। তো ব্রাহ্মণবাড়িয়ার আমরা যতগুলো উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা নিয়ে স্টাডি করেছি। ওখানকার স্থানীয় সাংবাদিক যারা আছেন, এখন সব অনলাইন ওদের ডাটা পাওয়া যায়, সাংবাদিকদের সাথে আলাপ করেছি, এনজিও কর্মীদের সাথে আলাপ করেছি, তারপর প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আলাপ করেই মোটামুটি আমরা অনেক রিমোট পর্যায়ে গিয়ে কাজটা করার চেষ্টা করি। আসলে আমাদের মূল কনসেপ্টে এটা কাজ করে, মানুষের একদম কাছে গিয়ে কাজ করার যে বিষয়টা, একদম তৃণমূলে গিয়ে কাজ করা। তো সেটার জন্য আমরা একটু সময় নিয়ে আমরা চেষ্টা করি যত তৃণমূলে যাওয়া যায়, সেখানে আমাদের আসলে একটু অনুভূতিটা বেশি কাজ করে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে শুধু কিছু মানুষকে তৃণমূলের কাছে যাওয়া এবং
রিয়েলি যাদের দরকার সাহায্যটা তাদের আপনার সাহায্য করার চেষ্টা করেন। হ্যাঁ তো ধরেন একজনকে শীতের কাপড় দেওয়া হলো, কিছু হয়তো টাকা দিয়ে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হলো, তো এই বিষয়গুলো তো আসলে দীর্ঘমেয়াদী না। এটা কি মানে দীর্ঘমেয়াদী কোনো কিছু করার কোনো পরিকল্পনা আছে, যে হয়তো আপনি 5টা বাচ্চাকে কিছু বই দিলেন, কিছু খাবার কিনে দিলেন, কিন্তু ওটা তো শেষ, এমন কিছু কি কোনোদিনও করার চিন্তা ভাবনা আছে যে আপনারা যে এমন একটা কিছু করলেন যে করলে বাচ্চারা ওই সাহায্যটা নিয়ে নিজেদের মতো করে কাজ করতে পারলো? আচ্ছা আচ্ছা, আসলে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর ক্ষেত্রে যেরকম ফাইন্যান্সিং এর দরকার হয় সেটা এই মুহূর্তে আমাদের একটু সমস্যা আছে, স্বাভাবিক, যেহেতু ম্যাক্সিমাম আমাদের এখানে সদস্যগুলি স্টুডেন্ট। তবে আমাদের কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প আছে, যেমন আমরা সৃজনশীলতা আমরা হয়তো একটু পরে আমরা আলাপ করব, সৃজনাল একটা প্রকল্প আছে। তাছাড়া আপনি যেহেতু কেরিয়ার ডেভেলপমেন্টের বা লং টার্ম ডেভেলপমেন্টের কথা বলছেন, আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। সম্প্রতি গত এপ্রিলের 2 তারিখ থেকে আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। তো প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা যেটা করছি, আমরা ওদের একটা চিটং একটা প্রতিবন্ধী স্কুলে আমরা সপ্তাহে একদিন ক্লাস নিই। পাশাপাশি ওই প্রতিবন্ধী বাচ্চাগুলো যাতে তাদের ব্যক্তি জীবনে কিছু অর্থ উপার্জন করে তারা স্বাবলম্বী হতে পারে, তার জন্য আমরা আসলে কিছু ওই আমরা কর্মমুখী বৃত্তিমূলক কিছু শিক্ষার ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা। এবং আপনি যে কথাটা বললেন যে মানে একটা ফ্যামিলিকে স্বাবলম্বী করা, স্টুডেন্টকে লং টার্ম সার্ভাইভ করা, বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। আসলে একটু ফাইন্যান্সিয়াল বিষয়গুলো আশা করি যে সামনে একটু গুছাতে পারবো, আমরা বিষয়গুলো তারও বেশি নজর দিব। মানে আপনাদের এই ধরনের পরিকল্পনা বা চিন্তা ভাবনা আছে? আচ্ছা, আপনাদের সাথে যখন আলাপ হচ্ছিল আমি জানতে পারলাম যে আপনারা একটা প্রোগ্রাম করেছিলেন ছাতা উৎসব। এটা যদি একটু শেয়ার করেন, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে বিষয়টা, ছাতা উৎসবের বিষয়টা যদি শেয়ার করেন। আচ্ছা, আসলে প্রত্যন্ত এলাকায় বেসিক্যালি খুব বেশি প্রত্যন্ত এলাকায় এবং গরিব পিতামাতা সন্তানেরা আসলে অনেক সময় ছাতা কিনতে পারে না, ফলে বর্ষায় আমাদের 2-3 মাস টানা বর্ষার বৃষ্টিতে তারা স্কুলেও যাওয়া হয় না। এবং গ্রাম অঞ্চলে এই দৃশ্য মাঝে মধ্যে চোখে পড়ে যে একটা স্টুডেন্ট বই মাথায় দিয়ে স্কুলে যাচ্ছে, ওইদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বই ভিজে যাচ্ছে। ফলে সেই চিন্তা ভাবনা থেকে ছাতা বিতরণের একটা কর্মসূচি নেওয়া, এবং সেই ছাতা বিতরণটা আসলে একটা উৎসবে পরিণত করার লক্ষ্য এটাই যে বাংলাদেশে বিচিত্র এখন উৎসব আছে, নৌকা বাইচ উৎসব আছে, বসন্ত উৎসব, পৌষের পিঠা পার্বণ উৎসব। তা আমাদের একটা ভাবনা ছিল আমাদের একটা উৎসব থাকুক, ঘুড়ি উৎসব আছে, অনেক উৎসব আছে, কিন্তু ছাতা উৎসবটি আমরা জানি না যার কথা হয় কিনা। ওই সেন্স থেকে আমাদের ছাতা উৎসবটা করা, এবং খুব মজার বিষয় ছিল ছাতা উৎসবের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে গাছের চারাও দিই। প্রায় 400-500 বাচ্চাদের নিয়ে আমরা একটা ছাতা রেলি বের করি, অর্থাৎ সবাই ছাতা খুলেছে, ছাতা খোলা অবস্থায় সেই রেলিটা, মানে দারুণ একটা দৃশ্যপট ছিল সেটা। ছাতা রেলি এটা কতদিন আগে হয়েছিল? সেটা হয়েছিল 2013 সালে। ওটা আমরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আমরা একটু সমুদ্র উপকূলীয় এলাকায় সেটা করেছিলাম। আচ্ছা, এবার আরেকটি বিষয়, অন্য একটি বিষয় জানতে চাইবো, আপনাদের একটা কর্মকাণ্ড, সেটা হচ্ছে ব্লাড ব্যাংক আছে আপনাদের, যে যারা ব্লাড ডোনেট করতে চায় বা যারা নিতে চায় তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। এটা কিভাবে কাজ করে বা কি সিস্টেমটা? এটা আমরা রিসেন্টলি ফর্ম করছি, যে আমরা একটা ব্লাড ডোনেশন সোসাইটি ক্রিয়েট করছি। এখানে আমরা আমাদের সবার নাম্বার থাকে, যাদের ব্লাড খুব নিডি পিপল, যারা মানে খুব তাদের যখন প্রয়োজন হয় তখন ওরা কল দেয়, আমরা যারা ওইখানে থাকি কাছাকাছি বা যে দিতে পারবে সে গিয়ে দিয়ে আসে। মানে এরকম না যে ব্লাড কালেক্ট করে একটা জায়গায় রাখা হবে, এরকম না, আসলে ওটা সম্ভব হয়ে ওঠে না। এটার জন্য একটা আলাদা ধরনের অ্যারেঞ্জমেন্ট দরকার আছে, এটা সম্ভব না। আচ্ছা, তো আপনারা কি জানেন যে আপনাদের সদস্য যারা আছে তাদের কার কি ব্লাড গ্রুপ? হ্যাঁ, তো এটা হয় কিভাবে? ধরেন আপনারা 120 জন আছেন সদস্য, তো 120 জন সদস্যর একটা ডাটাবেজ আছে যে আপনার কি ব্লাড গ্রুপ, আমার কি বা ওনার কি ব্লাড গ্রুপ। তখন আপনারা জানতে পারলেন যে কারো একটা লাগলে আপনারা রেফার করলেন। কিন্তু আপনাদের যে মেম্বার যারা, তার বাইরে যদি কারো ব্লাডের দরকার হয়, তখন সে কিভাবে জানতে পারবে যে আপনাদের কার কি ব্লাড গ্রুপ আছে? যেমন আমাদের পেজ আছে। ও আচ্ছা, আমরা পেজ আছে। কোথায় এটা? ফেসবুকে? হ্যাঁ, ফেসবুকে। এটা কি নাম আপনাদের ফেসবুক পেজের? ফেসবুক পেজের এটা আমরা রিসেন্টলি ডেভেলপ করতেছি। তারপর আমাদের স্বর্ণযাত্রা ফাউন্ডেশন যেটা পেজ আছে, ওই পেজে সব সময় এটা। আচ্ছা, ওখান থেকে কেউ আপনাদের নাম্বারগুলো কালেক্ট করে নিতে পারবে? ও, মানে তারপর আপনারা এখানে গিয়ে রক্ত দিয়ে আসবেন। না, খুবই ইন্টারেস্টিং। আমরা আরও অনেক কিছু আলোচনা করব এবং অনেক কিছু জানার আছে আপনাদের কাছ থেকে। আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক সুন্দর সুন্দর কথা শুনবো আপনাদের কাছ থেকে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাথে, তাদের স্বপ্নের কথা শুনছি, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা। বিরতি থেকে ফিরে এসে আবার আমরা আরও কথা শুনবো, আপনাদের সাথে থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের ইয়াং নাইট নিয়ে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম চট্টগ্রাম থেকে আসা দুজন তরুণ বন্ধুর, আমাদের তরুণ অতিথি, যারা স্বপ্নযাত্রা ফাউন্ডেশন নামে একটা সংগঠন চালাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি যে প্রান্তেই থাকুন না কেন, বাংলাদেশের যেখানে থাকুন না কেন, চাইলে আপনারা যদি এমন কিছু করে থাকেন যেটা সবার জানা দরকার, সবার জানা উচিত, সারা দেশের লোকজনের, আপনারা আমাদের সাথে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন। আমাদের ফোন নম্বরগুলো আমি বলে দিচ্ছি, 81892147 থেকে 7 পর্যন্ত আপনারা ফোন করুন, প্রশ্ন করুন এবং আপনারা আমাদের এই ইয়ং নাইট অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম যে আপনারা ছাতা উৎসবের কথা, ব্লাড ব্যাংকের কথা, তারপর আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা। তো আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো যে আপনারা শুরু করলেন একটা জার্নি আপনাদের, তো এই জার্নিতে বিভিন্ন সময় অনেক ধরনের চ্যালেঞ্জ দেখা যায়, হয়তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে কেউ ভয় দেখাচ্ছে এরকম কিছু না, যে হয়তো আপনি সময় ম্যানেজ করতে পারছেন না, আপনার পরিবার থেকে হয়তো সেরকম সাপোর্ট দিতে পারছে না, বা ওকে হয়তো ওর পরিবারে বলছে যে তুমি যাচ্ছ কি জন্য, তোমার লেখাপড়া অসুবিধা হতে পারে, তোমার টিচার যাচ্ছেন, তো টিচার তো চাকরি আছে, তোমার তো ভবিষ্যৎ এখনও অন্ধকার, এখনো পরিষ্কার কিছু না। তো এরকম, তো ওর কাছ থেকে আগে জানতে চাই যে বাসা থেকে কীরকম সাপোর্ট ছিল বা বাধা ছিল আপনার? হ্যাঁ, এটা ঠিক যে ফার্স্টলি বাধা পাইছি যে তখন আসলে লাস্ট ইয়ারে ছিলাম, মানে তখন ফ্যামিলি থেকে বলতেছে যে এখন তো লাস্ট ইয়ার, এখন পড়াশোনা করো, এখন এগুলা কি, যে তুমি এগুলো তো করার টাইম আছে, বহুত সময় পাওয়া। তো তখন আমি বুঝাই যে এরকম এরকম যে আমরা অনেক ফ্রেন্ডরা মিলে করতেছি, এবং কাজগুলো যখন বুঝাই মানে ফ্যামিলিকে, তখন অনেক সাপোর্ট দেয়, এখন ফুললি সাপোর্ট দেয়। আচ্ছা, তো আপনার কাছে কোনো গার্ডিয়ান অভিযোগ করে না যে আপনি কি সব শুরু করেছেন, আমার ছেলেমেয়েরা লেখাপড়া করেন না, আপনার পিছন পিছন ঘুরে কি দেশ উদ্ধার করে বেড়াচ্ছে, এরকম হয়েছে কখনো? কারণ নাম বলার দরকার নাই, এরকম ঘটনা যদি ঘটে থাকে বা কেউ যদি এরকম শুরু করতে চায় আপনাদের এই কথা শোনার পরে, তার জন্য একটা লেসন যে আসলে এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে। আসলে আমি আমারটাই বাদ দিই, আমি আমার স্টুডেন্টদেরকে যে জিনিসটা বলি সেটাই বলি আপনাদের। প্লিজ। আমি তাদেরকে বলি, ধরো তোমরা ফুটবল খেলতে নামছো, যদি আশা করো যে তোমরা পার্টি শু পরবা, একটা পার্টি ড্রেস পরে ফুটবল খেলতে নামবা, তা কিন্তু হয় না। খেলতে নামলে হুচট খাবে, ধুলোবালি লাগবে, আর অবশ্যই পার্টি জুতো টুতো পরতে নামা যায় না, স্বাভাবিক। তো এই কাজগুলো করতে গেলেও না আসলে কিছু প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবগুলো মিলাইতে হয়। আমার ক্ষেত্রে বলি, স্টুডেন্টদের ক্ষেত্রেই বলি। তো আমি আমার স্টুডেন্টদের বলি, তোমরা যদি এই কাজগুলো করছো, 3টা বিষয় কিন্তু তোমাদের ছাড়তে হবে। যেমন তোমাদের সময় দিতে হবে, তোমাদের মেধা দিতে হবে, এবং কিছু অর্থ দিতে হবে। তো 2টা জিনিস পাওয়ার আছে। একটা জিনিস পাবা, কিছু নিন্দুকের সমালোচনা পাবা, মেনে নিতে অভ্যাস থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে একটা নির্মল আনন্দ, সুখ পাবা, যেটা কাউকে ব্যক্ত করে তুমি বুঝাতেও পারবে না, একান্ত অনুভবের বিষয়। ঠিক আসলে আমি বলতে চাই না চ্যালেঞ্জ আছে, আমার কাছে মনে কোনো প্রবলেম আমি স্টিল ফেস করিনি, কোনো চ্যালেঞ্জ ফেস করিনি। কারণটা হচ্ছে সে যদি কোনো চ্যালেঞ্জ বা কোনো প্রবলেম থাকে, আমি মনে করি সেটা কাজের একটা অংশ, সেটা আমি করতে চাই। হ্যাঁ, আসতে পারে। তো এমনি তো ওই পড়ালেখার ক্ষতি হয় কি এ ধরনের কাজ করলে? না, পড়ালেখার ক্ষতি হয় না, কারণ আমাদের এই যে প্রথমেই বললাম, আমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, খুব ভালো। হ্যাঁ, যেখানে আমি যেতে পারছি না সেখানে হয়তো আরেকজন ফ্রেন্ড বা আমার ছোট ভাই গিয়ে এখানে কাজটা করে দিচ্ছে। তো এই যে আপনার এই ধরনের কাজ করছেন, আপনি এই ধরনের কাজের সাথে ইনভলভ, হ্যাঁ, তা আপনার বয়সে আপনার যে অন্য বন্ধু যারা এটার মধ্যে নাই, হ্যাঁ, তো তারা কি বলে? আছে না এরকম যে আপনার আশেপাশে, তারা কি বলে? তারা আসলে হাসাহাসি করে না, মানে যেটা বলে যে টাইম আছে, মানে সবাই যেটা বলে যে টাইম আছে, এটা কি করস এখন, তো আমরা সবাই হয়তো তুই এটা টাইমটা নষ্ট করতেছিস, এই ধরনের তাদেরকে তো আগেই বলে ফেলেছে যে নিন্দুকের সমালোচনা থাকবে, সেটা মেনে নিতে পারবে, তো সেটা মেনে নিয়ে মনে হয় হয়তো তারা। আপনি ওদেরকে ডাকেন না যে তোরাও এখানে জয়েন কর? হ্যাঁ, আমরা ওই যখন প্রোগ্রাম করি, প্রোগ্রাম করার পর যখন ফ্রেন্ডরা একসাথে হই, তখন আড্ডার মধ্যে কথাগুলো আসে। এরকম আমার তো ম্যাক্সিমাম ফ্রেন্ডই এখন কাজ করে, মানে আপনার সাথে চলে আসে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কাজ করে। অনেকে জব করে, জব করার পাশাপাশি করে এই ধরনের। না, আমাদের সুযোগ হলে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে কাজ করব। আচ্ছা, আপনাদের একটা বাচ্চাদের জন্য কি ধরনের একটা
কর্মসূচি আছে আপনারা বলছিলেন যে বাচ্চাদের মধ্যে ওদের সাংস্কৃতিক বোধ জাগ্রত করার জন্য, দেশপ্রেম বা তাদের যে প্রতিভা আছে সেটা বিকাশ ঘটানোর জন্য, নেতৃত্ব ইত্যাদি, এটা একটু যদি বলেন আপনি। আচ্ছা, আমাদের আসলে বেশ কিছু ওয়ার্কশপ প্রজেক্ট আছে। আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে সৃজন আলো প্রকল্পের কথা। আচ্ছা, আমাদের একটা প্রকল্প সৃজন আলো, সেটা 2 থেকে 3 দিনের একটি ওয়ার্কশপ আমরা বিভিন্ন স্কুলে গিয়ে করে থাকি। ছেলে মেয়েদের আসলে নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলী, আদর্শ এবং শিল্প সাহিত্যের বিভিন্ন দিকগুলো, মূলত একটু গ্রামাঞ্চলে ছেলে মেয়েদের সেই বোধগুলো বিকাশের জন্য আমরা ওয়ার্কশপ করে থাকি। তাছাড়া আমরা খুব সামনে আরেকটা ওয়ার্কশপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রযুক্তি প্রজন্ম নামে। যে আপনারা হয়তো জেনে থাকবেন, সরকারিভাবে বিভিন্ন স্কুলে এখন কম্পিউটার দেওয়া হয়। মূলত গ্রাম অঞ্চলে দেখা যায় কি সেই কম্পিউটারগুলো অনেকটা শোপিস আকারে থেকে যায়, সেই প্রযুক্তির ছোঁয়া অ্যাকচুয়ালি বাচ্চারা পায় না। তা আমরা সেই 3 দিনের ওয়ার্কশপের মাধ্যমে বাচ্চাদেরকে বেসিক কিছু আইটি ট্রেনিং বা লেসেন্সগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো সেখানে। আচ্ছা, একটা বিষয় যে এখন একটা বিষয় দেখা যায় যে ছেলেমেয়েরা বিশেষ করে যারা স্কুলে কলেজে পড়ে তারা বাইরে খেলতে যেতে চায় না, কম্পিউটারে ফেসবুকিং করে, ইন্টারনেট ইউজ করে বা কোনো কাজে প্রতিবাদ করে না, সারা ঘরের মধ্যে থাকে। তো এটা কেন হয় আপনার কাছে কি মনে হয়? যে আপনি তো এখন এই প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন, স্যার হয়তো আরো বড় বা পরের প্রজন্ম একটু পুরাতন, তো আপনার বন্ধু বান্ধবরা অনেকে নিশ্চয় বের হতে চায় না, খেলতে চায় না, কোনো জায়গায় প্রতিবাদ করতে চায় না, কেমন জানি একটা নির্লিপ্ত ভাব আছে, হয়তো কেউ অনেকে দেখা যাচ্ছে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কেন হয় বলেন তো? আপনি যেহেতু কাছাকাছি থেকে দেখছেন। আপনার আমি যেটা আসলে ফিল করি সেটা হচ্ছে এইসব কর্মকাণ্ডে যদি সবাই একই প্ল্যাটফর্মে এসে যদি কাজগুলো করা যায়, একসাথে কাজ করা যায়, তাহলে হয়তো ওদের অনেকের হয়তো দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো এই যে যারা একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা হয়তো কিভাবে সময় কাটাবে, কি করবে বুঝতে পারছে না, তাদেরকে যদি আপনি ধরেন আপনার মতো জায়গা থেকে নিয়ে আসলেন, আপনি চিটাগাং থেকে, তো সারা দেশে এরকম তো প্রত্যেক জেলায় বা প্রত্যেক ছোট ছোট পাড়ায় মহল্লায় এরকম ঘটনা তো ঘটে। দেখা যাচ্ছে আমার বাড়ির পাশে বা আমার ছোট ভাই বা আমার কোনো আত্মীয় স্বজন তারা এই ধরনের বিপদগামী হয়ে যাচ্ছে। তো ওদের জন্য আসলে কি পরামর্শ দিবেন আপনারা, যে ওদের কি করা উচিত? কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। আপনারা যেমন দায়িত্ব নিয়েছেন যে আপনারা তাদের সচেতন করবেন, তারা যাতে বিপদগামী না হয়, তাদের যাতে মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে, নীতি নৈতিকতা শিখে। তো আর কি অন্য জায়গায় কি করা যেতে পারে বা কাদের এখানে এগিয়ে আসতে হতে পারে? আসলে আমি মনে করি যারা একটু শিক্ষিত প্রজন্ম আছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এখন, আসলে বাংলাদেশে হয় কি যে শিক্ষা ব্যবস্থাটা চালু আছে, আমরা খুব বেশি বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় বিশ্বাস করি। অর্থাৎ পড়াশোনা করব, পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট, একটা ভালো চাকরি, দেন পরিবার সংসার নিয়ে থাকবো। আসলে ঝামেলা জড়াতে চায় না না না, আসলে ব্যক্তি মানুষের পরিধিটা আসলে ঠিক ওখানে সীমাবদ্ধ থাকা উচিত না। আমার কাছে মনে হয় একজন সামাজিক মানুষ হিসাবে, একটি দেশের জনগণ, একটা নাগরিক হিসাবে সেই বোধগুলো যদি মানুষের মধ্যে জেগে ওঠে তাহলেই সম্ভব। অন্যথায় এইরকম একটি স্বপ্নযাত্রা, একটি সরকার সম্ভব না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসলে নিজ নিজ দায়িত্ব, কর্তব্যবোধ, অনুভূতিগুলো নিয়ে আসলে এগিয়ে আসা উচিত। মানে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, ঠিক তাই, প্রত্যেকের জায়গা থেকে। তো আচ্ছা, আরেকটা বিষয় যে এই যে একটা মুভমেন্ট এই যে যাচ্ছে, আপনারা কাজ করছেন, আপনার একসাথে আপনার বন্ধু বান্ধবরা আসছে, তো আপনারা কি যারা সদস্য এখানকার, তারা কি সবাই ছেলে নাকি মেয়েরাও আছে? মেয়েরাও আছে। কি ধরনের, মানে এই সংখ্যাটা কেমন? সংখ্যাটা এখন আপাতত কম, বাড়বে, সামনে বাড়বে। তো ওদের আগ্রহ কেমন দেখছেন? যে ওরা অনেক আগ্রহ, ওরা আসলে কাজ করতে চাচ্ছে, আমাদের সাথে কাজ করতে চাচ্ছে। আমরা যেহেতু বিভিন্ন প্রোগ্রাম আউট অফ ডিস্ট্রিক্ট করে থাকি, তখন ওরা আসলে ওইখানে পার্টিসিপেট করতে পারে না। আচ্ছা, না কারণ যেতে পারে না, তারা ওখানে কন্ট্রিবিউট করে কিন্তু ডিরেক্টলি গিয়ে পার্টিসিপেট করতে পারে না, সরাসরি যেতে পারে না। আচ্ছা, আরো যে অনেক কিছু সামাজিক সমস্যা আছে, যেমন ধরেন আপনারা ট্রি প্লান্টেশনের কাজ করেন, বৃক্ষরোপণ করেন, শীত বস্ত্র দান করেন, আরো বিভিন্ন জায়গায় সচেতনতার দরকার আছে আমাদের তরুণ প্রজন্মে। যেমন ধরেন খাদ্যে ভেজাল একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, যে এরকম কিছু কি আছে আপনাদের যে এরকম ধরনের সচেতনতা তৈরি করার আপাতত আছে কি? আসলে খাদ্য ভেজালের বিষয়টা খুব সেন্সিটিভ একটা ইস্যু। জি, আমার কাছে মনে হয় স্বপ্নযাত্রা বা এরকম প্রতিষ্ঠানের সংগঠনগুলোর অবশ্যই এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, কাজ করা দরকার। আমরাও ভাবছি কি করে আসলে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানো যায়, একটু সচেতন করা যায়, কারণ এটা আসলে আইন দিয়ে এই খাদ্য ভেজালটা রোধ করা অনেক ডিফিকাল্ট। কারণ এটা তো আসলে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক তাই। আসলে আমাদের চিন্তা ভাবনা আছে, দেখি সামনে হয়তো কিছু কাজ করবে এটা নিয়ে।
আচ্ছা, এই যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আচ্ছা, আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি বললেন যে বিভিন্ন স্কুলে কর্মশালা করা হয় যে সৃজনশীল করার জন্য বা নীতি নৈতিকতা শেখার জন্য। আচ্ছা, নীতি নৈতিকতা শেখার জন্য কি আসলে কর্মশালা বা প্রশিক্ষণ দিয়ে কি সম্ভব? কি ধরনের প্র্যাকটিস দরকার? আসলে 2 দিন বা 3 দিনের কর্মশালায় তো সত্যি করতে সম্ভব নয়। আচ্ছা, তাদেরকে জাস্ট একটু নাড়া দেওয়া, এটাও হতে পারে, এমনটা হওয়া উচিত। একটু নাড়া দেওয়া, একটু স্বপ্ন, এই যে স্বপ্নযাত্রা, একটু স্বপ্নটা দেখানো। আসলে একটা বিষয় হচ্ছে, আমি শিক্ষক হিসেবে মনে করি যে একটা ছাত্রকে একটু উত্তর শিখিয়ে দেওয়াটা আমার মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা প্রশ্ন জাগ্রত করা। ঠিক ওই যে প্রকল্প, এই যে আমরা প্রকল্পগুলো যখন করি, বিভিন্ন ওয়ার্কশপগুলো, আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা তাদেরকে এই মেসেজটা একটু দিব, জীবনটা এমন হতে পারে, এগুলো শেখা দরকার আছে, এগুলো বুঝে জানা দরকার। ঠিক ওই মেসেজটা যে সত্যি জানা দরকার, যখন মনের মধ্যে সেই ক্ষুধাটা সৃষ্টি হবে, যখন সেই প্রশ্নটা সৃষ্টি হবে, তখন সে উত্তরের জন্য ছুটতে থাকবে, টাকা কিছু আর কিছু করার করতে জন্য হবে না। ঠিক তাই। আচ্ছা, এই কাজটা আসলে একজন শিক্ষক, মানে সত্যি আপনার প্রতি আমার খুবই শ্রদ্ধাবোধ জাগছে যে একজন শিক্ষক হিসেবে শুধু ক্লাসের ভালো ভালো করে পড়ানো, ভালো মতো পরীক্ষার খাতা দেখা, এর বাইরে যে একটা কাজ আছে একজন শিক্ষকের, সে কাজটা। তো এখন আপনাকে যদি জানতে চাই আপনার কাছে যে এরকম একজন শিক্ষকের সাথে কাজ করছেন, এই ধরনের একটা আন্দোলন, আমি আন্দোলনই বলবো, এই ধরনের একটা সামাজিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে আছেন, স্বপ্ন দেখছেন নিজে এবং অন্যদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, তো আপনার কেমন লাগছে পুরো বিষয়টা? এবার আসলে শিক্ষক সম্পর্কে যদি বলতে বলা হয় যে আসলে আমাদের ম্যাক্সিমাম কাজ, ম্যাক্সিমাম প্রজেক্টের কোঅর্ডিনেট স্যারই করে থাকে। মানে আমরা হয়তো মানে পড়ালেখার পাশাপাশি যতটুকু সময় পারি দিই। আসলে আমরা অনেক প্রাউড ফিল করি যে আমরা তো অনেক টিচার মানে স্কুল লাইফ থেকে পেয়ে আসছি। তো অনেক স্যার বলছে যে এরকম করা ভালো, এরকম করা যায়। তো স্যারে এগিয়ে আসছে যে এরকম করা চাই, মানে মাঠে নেমে করা যায়। মানে শুধু ক্লাসের মধ্যে না থাকে, বইয়ের পড়ার বইয়ের মধ্যে না থাকে, রাস্তায় নেমে কাজ করা দরকার সবার। আচ্ছা, আপনার কাছে আমরা মোটামুটি শেষ দিকে আরো সংক্ষেপে কিছু জিনিস জিজ্ঞেস করব যে এরপরে আপনারা কি করবেন? আমাদের সামনে কিছু প্রকল্প আছে, সেগুলো যদি সংক্ষেপে একটু শেয়ার আচ্ছা, করেন আমাদের সাথে। আমি কিছুক্ষণ আগে বলেছি আমরা প্রতিবন্ধীদের নিয়ে কিছু কাজ করছি। ঠিক প্রতিবন্ধীদের আমরা বৃত্তিমূলক কর্মমুখী শিক্ষা দেওয়ার কিছু প্রকল্প আছে। তাছাড়া আমাদের গত 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ একটা প্রোগ্রামে আমি দেখেছি যে বাকশ্রবণ প্রতিবন্ধী বাচ্চাগুলো খুব ভালো ছবি আঁকতে পারে। আচ্ছা, এবং ইভেন একটা প্রোগ্রাম আমাদের সম্মানিত ডিন স্যার গিয়েছিল, আমাদের বিশ্ববিদ্যালয়টা আমার সালাউদ্দিন স্যার, দেখলাম একটা বাচ্চা ঠিক 10 মিনিটে স্যারকে দেখে ওনার ছবি এঁকে ফেলেছেন। স্যারের ছবি? হ্যাঁ, স্যারের ছবি ঠিক 10 মিনিটে দেখে এঁকে ফেলেছেন। খুব বিস্মিত হয়েছে, স্যারও তো বিস্মিত হয়েছে, কীভাবে সম্ভব এটা। তো আসলে আমাদের পরিকল্পনা আছে, আমাদের নেক্সট অ্যানিভার্সারি প্রোগ্রাম হবে আগামী দেড় মাস পরে। সেখানে ঠিক ওই প্রতিবন্ধী বাচ্চাদের আঁকা ছবি নিয়ে একটা আমরা প্রদর্শনী করা। তাছাড়া ওই প্রতিবন্ধী বাচ্চাদের আঁকা ছবি নিয়ে একটা প্রদর্শনী করা। তাছাড়া আমরা ওই আমাদের আমি একটু আগে হয়তো বলেছি আপনাকে, আমাদের একটা পত্রিকা বের করার ইচ্ছে আছে, পরিকল্পনা আছে পত্রিকার, যে হয়তো বাংলাদেশ, আমি ঠিক জানি না, সম্ভবত বাংলাদেশ হয়তো প্রথম পত্রিকা হতে পারে যেটা ফুললি বেসড অন হিউম্যানিটি, অর্থাৎ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যেখানে মানবতা বিপন্ন হচ্ছে সেই ঘটনাগুলো আমরা তুলে ধরবো, এবং যেসব মানুষ বা সংগঠনগুলো এই মানবতার জন্য কাজ করছেন তাদের বিষয়টা তুলে ধরা হবে। এবং সেটার উপর ভিত্তি করে একটা এক্সপেরিমেন্টাল আমরা একটা কাজ করছি, যে আমাদের ইউনিভার্সিটিতে আমরা 2 বছরের প্রকল্পগুলো নিয়ে একটা বিশেষ পত্রিকা বের করছি। আচ্ছা, এবং আমাদের একটা মজার বিষয় হচ্ছে, আমাদের ইউনিভার্সিটিতে আমরা একটা বিশেষ প্রদর্শনী করছি, ওটা যেমন খুশি তেমন সাজ, এই ধরনের। তবে সেটা যেমন খুশি, ঠিক সেটা যেমন খুশি তেমন সাজ না, সাজটা আসলে নির্দিষ্ট, ঠিক ওটাকে ওরা সাঁচবে। যেমন যে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে মানবতা বিপন্ন হচ্ছে, সেই বিপন্ন মানবতার দৃশ্যটা তারা অভিনয় করে দেখাবে। ঠিক আসলে সেটা আমরা নাম দিয়েছি জীবন থেকে নেওয়া। সাপোজ ধরলাম এখন বৃক্ষ কেটে ফেলা হচ্ছে অনেক জায়গায়, রাজনৈতিক কারণে হোক বা সামাজিক কারণে হোক, তো ওখানে একদম বৃক্ষ মানব হবে, সে একটা পাশে মেসেজ থাকবে যে আমাকে কেটো না, তোমাদের জন্য আমাকে বাঁচিয়ে রাখো। ওখানে একটা ধরেন একটা স্টলে থাকবে, মানুষ সচেতন করা। ঠিক তাই। আচ্ছা আচ্ছা, মানুষ যাতে সচেতন হয়, এবং তো এটা মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য হয়তো আরো আপনাদেরকে আরো অনেক প্রোগ্রাম হাতে নেওয়া লাগবে বা অনেক কিছু করা লাগবে যাতে মানুষ বুঝতে পারে, কারণ অনেক সময় মানুষ বুঝতে চায় না বা হয়তো মানুষকে সেভাবে বোঝানো হয় না। তো আপনার কাছে জানতে চাইবো যে আপনার বয়সী যারা তরুণ আছে, যারা কাজ করছেন, তারা অনেক হয়তো আপনার মতো
শিক্ষক পান নাই, আপনার মতো আপনি যেরকম একজন লিডার পেয়েছেন বা একজন স্বপ্ন দেখাচ্ছেন একজন কোম্পানি, তো আপনি আপনার বয়সী তরুণদের যারা বা দেশে আছে, সারা দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন যে তাদের কি করা উচিত? ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম, আসলে ব্যাপারগুলো সবার জানা উচিত, এবং যদি একই প্ল্যাটফর্মে এসে কাজগুলো করা যায় তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। আমরা অনেক সময় হয় কি যে ভালো রেজাল্টটা হয়তো ওভাবে আসে না, কারণ ওই ধরনের পাই না। এই জন্য মানে আমি যেটা চাই যে সবাই ব্যাপারগুলো একটু সিরিয়াসলি নিক এবং একই প্ল্যাটফর্মে এসে যেন সবাই একসাথে কাজ করতে পারে। মানে রাজনীতি করার দরকার নেই, না, কিন্তু রাজনীতি না করেও মানুষের উপকার বা মানুষের কল্যাণে কাজ করা যেতে পারে, এরকম আহ্বান আপনি জানাচ্ছেন। আচ্ছা, আপনার কাছ থেকে মোটামুটি শেষ প্রশ্ন, হয়তো আর প্রশ্ন করার সুযোগ পাবো না, যে আজ থেকে 10 বছর পরে বা আরও পরে, বা ধরলাম 10 বছর পরে, কীরকম বাংলাদেশ দেখতে চান আপনি? অনেক বড় প্রশ্ন করে ফেলেছি বা অনেক, না আপনি সময় নিন, বলেন যে কেমন বাংলাদেশ দেখতে চান? এমন বাংলাদেশ হবে, এমন প্রজন্ম বেড়ে উঠবে যারা মানুষকে ভালোবাসবে, মানুষের জন্য কাজ করবে। আসলে আমি বলি কি যে একটা অর্গানাইজেশনের একটা মিশন স্টেটমেন্ট থাকে, একটা ব্যক্তি মানুষের যদি ওর একটা মিশন স্টেটমেন্ট থাকে, ঠিক ওই ব্যক্তি মানুষের মিশন স্টেটমেন্টটা কিন্তু একটা সমাজের, একটি প্রজন্ম, একটি দেশের মিশন স্টেটমেন্টের রূপ নিবে, যে আমরা মানুষ হয়ে বাঁচবো, মানুষের জন্য বাঁচবো, মানুষের মতো মানুষে বাঁচবো এবং মানুষের জন্য আমরা বাঁচবো। এমনটি বোধ যদি তারা ধারণ করতে পারে, তাহলে নিশ্চিত আজ থেকে 5, 10, 15, 20 বছর পরে সত্যি যেমন বাংলাদেশ আমরা স্বপ্নে দেখি, যেমন বাংলাদেশের জন্য সে লাখো শহীদ রক্ত দিয়েছিল 71-এ, 52-তে, ঠিক এমন বাংলাদেশ আমরা অবশ্যই পাবো। তার মানে আমাদের হতাশ হওয়ার কিছু নাই? অবশ্যই নয়। না, আপনাদের কাছ থেকে আশার আলো, আশার কথা শুনে আমরা খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত। তো আপনাদের আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সেই চট্টগ্রাম থেকে এসেছেন, আমাদের সময় দিয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই অনেকে দেখে অনুপ্রাণিত হয়েছে। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের স্বপ্নের কথা শুনলেন, তারা কেমন স্বপ্ন দেখছেন, কেমন স্বপ্ন দেখাচ্ছেন। আশা করব আপনারা অনেকে এগিয়ে আসবেন এবং আপনারা আপনাদের এই কাজের মাধ্যমে সারা দেশকে স্বপ্ন দেখাবেন এবং দেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।